নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব পরজন্ম নিয়ে। মনে রাখা দরকার যে আমরা যারা যারা স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করি, আমরা যারা যারা সো-কল্ড তথাকথিত ধর্মকে বিশ্বাস করি, আমরা যারা যারা আস্তিক নাস্তিক স্বর্গ মর্ত্য পাতালকে বিশ্বাস করি, তারা কিন্তু এটাও বিশ্বাস করে এসেছি যে আমাদের কর্মের মধ্যে দিয়েই কিন্তু আমাদের যে পূর্বজন্মের কর্ম, তার মধ্যে দিয়ে এই জন্মের বিচার বিশ্লেষণ বা আমার ভাগ্য নির্মিত সত্য হয়। আবার এই জন্মে যে কর্মটা আমি করব তার মধ্যে দিয়ে আমার পরবর্তী যে জন্ম, সেই জন্মের আমার যে ভাগ্য নির্ধারিত সত্য রূপে প্রতিষ্ঠা লাভ করবে। আসলে সায়েন্স যেটা বলছে, ভাইব্রেশন যেটা বলছে, এবং আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়েও লক্ষ্য করি, তাহলে আমি পূর্বেও বলেছি, যখন আমি পূর্বজন্ম নিয়ে আলোচনা করেছিলাম, যে আমাদের জন্মান্তরবাদ বা জন্মান্তর, পরজন্ম, পূর্বজন্ম, এই জন্ম, সমস্ত জন্ম নিয়ে যখন বিচার বিশ্লেষণ করব, তখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমার জন্ম ছক, আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছক, আমার কালপুরুষ ছক বা হাত কপাল, এইগুলো কিন্তু ম্যাটার করে না। মনে রাখা দরকার, যখন এই জন্মে আমি জন্মালাম এবং যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা আমার জন্ম ছক ক্রিয়েট করা হলো, তখনই কিন্তু আমার কর্মভাব দ্বারা বলে দেওয়া সম্ভব যে অ্যাকচুয়ালি আমার কর্মটা কি রূপ হবে। কর্মের প্রতি আমার আগ্রহ, কর্মের প্রতি আমার বিশ্বাস এবং আমার শরীর কতটা কর্ম করতে সমর্থ হবে, এইটা এভরিথিং কিন্তু বলে দেওয়া সম্ভব যখন আমি জন্মাচ্ছি যে জন্মছক, সেই জন্মছক দ্বারা। এখন যত পরিমাণ কর্ম করলে আমি সফলতা লাভ করব, হয়তো ততটা কর্ম আমি করছি না, তখনই অ্যাস্ট্রোলজি বিশ্লেষণ, তখনই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই, এবং তখনই কিন্তু আমরা যে বলি ভোকাল টনিক, ফাইট 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 টানি। কিন্তু আদতে আমার পক্ষে ঠিক কতটা কর্ম করা সম্ভব বা কতটা কর্ম আমার শরীর নিতে পারবে, আমার মন চাইবে, বা কত দূর আমি কর্ম করতে পারবো, এভরিথিং বলে দেওয়া সম্ভব কিন্তু জন্মছকে কর্মের অবস্থানের মধ্যে দিয়ে। এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন, যখন আমরা জন্মাচ্ছি, যখন আমাদের জন্মছক তৈরি করা হচ্ছে সঠিক মতন করে, তখনই কিন্তু সেই কর্মভাব দ্বারা বলে দেওয়া সম্ভব যে তার পরের জন্মে আমি কি হয়ে জন্মাবো, কেন হয়ে জন্মাবো, বা আমার ভাগ্য কিভাবে নির্ধারিত হবে, বা তখন আমার কাজটা কি হবে, এভরিথিং ডিটেইলসে বলে দেওয়া সম্ভব। এটা কিন্তু সায়েন্স, এটা কোন রকমের কিন্তু গাঁজাখড়ি গল্প নয়। তাই জন্য আমি যখন জন্মেছি, যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা যখন আমার জন্মছক ক্রিয়েট করা হয়ে গেছে, তার দ্বারাই কিন্তু ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বলে দেওয়া সম্ভব যে পরবর্তী জন্মে আমি কি হয়ে জন্মাবো, বা আমি মানব জন্ম আবার লাভ করব কিনা। এটা কিন্তু আমি এখন যে কর্মটা করছি, আমৃত্যু, সেই কর্ম দ্বারা কিন্তু কখনো ক্যালকুলেট করা হবে না। আমি যখন জন্মেছি, আমার কর্মভাব দ্বারাই কিন্তু ক্যালকুলেট করা হয়ে যায়। এবার এর পেছনে কিন্তু একটা অদ্ভুত সত্য কাজ করে। আমরা বারবার ধরে বলে এসেছি, বা আমরা প্রত্যেকে চাই যে যিনি আমার পিতা, অর্থাৎ যাকে আমি বাবা বলে ডাকি, যাকে আমি মা বলে ডাকি, আমরা সবাই চাই যে প্রত্যেকটা জন্মে, মানব জন্ম লাভ করি আর যে জন্মই লাভ করি, তোমরাই কিন্তু আমার পিতা মাতা হয়ে এসো। কিন্তু সায়েন্স বলছে, এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বলছে, ক্যালকুলেশন বলছে, গ্রহের অবস্থান বলছে, পার্সেন্টেজ বলছে, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জন্মান্তরের মধ্যে দিয়ে
আমি যতবারই জন্মাই, একবারই জন্মাই, দুইবারই জন্মাই, পাঁচবারই জন্মাই, যে যুগেই জন্মাই, যে কালেই জন্মাই, আমার যিনি পিতা মাতা এই জন্মে আমি কিন্তু আর কখনো তাকে পিতা মাতা হিসেবে পাই না। এটা কিন্তু অত্যন্ত বিটার ট্রুথ, শুনতে খুব খারাপ লাগবে, হয়তো হৃদয় ভেঙে যাবে। আমার যিনি পিতা মাতা, যেমন আমার বাবা মা, তারা তো সশরীরে নেই, তারা মারা গেছেন। আমি পরবর্তীকালে জন্মান্তরের মধ্যে দিয়ে যতবার এই পৃথিবীতে আসব, যে দেহ ধরেই আসি, যে রূপ ধরেই আসি, তারা কিন্তু আর কখনো আমার পিতা মাতা অর্থাৎ বাবা মা হবেন না। এবার একটু ক্যালকুলেশনটা বলে দিই। প্রথমেই মনে রাখা দরকার, আমি যখন পূর্বজন্ম নিয়ে আলোচনা করেছিলাম তখনও বলেছিলাম যে আমাদের যে নাম, এই নামটা কিন্তু যখন আমার মুখে ভাত হয়েছিল এবং সেই মুখে ভাতের সময় যে নামটা দেয়া হয়েছিল সেই নাম দ্বারাই ক্যালকুলেশন করা হয়। তখন আমার নাম যদি সুমন্ত থেকে থাকে, এখন দেখা গেল সেই নামটা চেঞ্জ হয়ে আমি মিস্টার অর্ণব করে দিলাম বা মিস্টার এই করে দিলাম, তাহলে কিন্তু আজকের নামটা নয়, আমার মুখে ভাতের সময় যে নামটা ছিল সেই নামটা দ্বারা ক্যালকুলেশন করতে হয়। কিরকম একটু দেখিয়ে দিই। ধরে নেওয়া যাক আমার নাম ছিল অমিত, AMIT। এবার সেটাকে কিন্তু, এটাকে কিন্তু ইংরাজি দ্বারাই ক্যালকুলেট করতে হবে, বাংলা দ্বারা ক্যালকুলেট এখনো করা হয়নি। তার কারণ এই যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল দিক বা সায়েন্স জন্মান্তরে নিয়ে যে যা কিছু গবেষণা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে, পুরোটাই যেহেতু বিদেশে হচ্ছে, হ্যাঁ, বিদেশি মতে যেহেতু হচ্ছে, তাই জন্য ইংরাজিকেই কিন্তু এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে। AMIT, এ মানে কি? এ মানে হচ্ছে ABCD, সেখানে এ মানে 1, এম মানে হচ্ছে 13, ABCDEFGHIJKLM 13। আচ্ছা, এবারে IABCDEFGHI 9 হচ্ছে, TABCDEFGHIJKLMNOPQRST 20 হচ্ছে। তাহলে AMIT, তাহলে 1 প্লাস 13 প্লাস 9 প্লাস 20 সমান সমান কত হচ্ছে? 43 হচ্ছে। আবার কারোর নাম যদি সুমন্ত হয় তাহলে SUMANTA সুমন্ত করতে হবে। কারোর নাম যদি সুব্রত হয় SUBRATA এরকম করে করতে হবে। তাহলে এই যে 43 সংখ্যাটা বেরোলো, এই 43 সংখ্যাটাকে কিন্তু মানে 1 ডিজিটে নিয়ে আসতে হবে। তাহলে 4 প্লাস 3 সমান সমান 7 হচ্ছে। এই যে 7 সংখ্যাটা বেরোলো, এই 7 সংখ্যাটাকে কিন্তু লগ্ন ধরে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে আমি সেটা বলে দিচ্ছি। আচ্ছা, এইবার ধরে নেওয়া যাক 2024 সালে আমার জন্ম, তাহলে ধরে নেওয়া যাক 2024 সালে আমার জন্ম, তাহলে 2024, তাহলে কি হচ্ছে? 2 প্লাস 2 4, 4 আর প্লাস 4 8 হচ্ছে, তাই তো? 2 প্লাস 0 2 প্লাস 4, 2024 আমার জন্ম, জন্ম সালটা নিতে হবে। তাহলে এক্ষেত্রে হচ্ছে 4 আর 2 6 7 8, তাহলে 8 হলো। তাহলে 8 সংখ্যা বেরোলো। আমি এখানে ক্যালকুলেশন করতে করতে আমি কিন্তু এখানে সবকিছু ফর্মুলা লিখে রেখে দিয়েছি তা নয়। তাহলে 8 সংখ্যা বেরোলো আর এখানে বেরোলো হচ্ছে 7 সংখ্যা। এইবার মনে রাখা দরকার, আমাদের যে জন্মছক, আমি যদি ধরে নিই যে আমাদের জন্মছকে ধরে নেওয়া যাক আমার মেষ রাশি আর লগ্ন হচ্ছে তুলা, ধরে নেওয়া যাক। তাহলে এই লগ্ন থেকে কিন্তু এইবার প্রথমে 7 মানে 1 2 3 4 5 6 7, তার মানে এই যে মেষ রাশি এবং তুলা লগ্ন, তাহলে এক্ষেত্রে কিন্তু এই যে 7, এই 7টা হবে কিন্তু আমার লগ্ন যখন আমি ক্যালকুলেশন করব আমার পরের জন্ম নিয়ে। তাহলে কিন্তু এক্ষেত্রে মেষ লগ্ন হলো। আর 8 মানে কি হচ্ছে? 1 2 3 4 5 6 7 8, তার মানে বৃষ, তাহলে হচ্ছে বৃষ রাশি আর মেষ লগ্ন। আমাদের নাম দ্বারা যে সংখ্যাটা বেরোচ্ছে, আজকের জন্ম যে ছকটা রয়েছে
সেই 7 নাম্বার ঘরে কিন্তু চলে যাবে লগ্ন। আর আমাদের জন্মসাল 2024 সাল, দেখা গেল আমি 1985 সালে জন্মেছি, তাহলে সেইটা 1990 সালে জন্মেছি, তাহলে সেটা 2000 সালে জন্মেছি, তাহলে সেটা সেই ঘরটা যেই সংখ্যাটা বেরোচ্ছে, 9 বেরোতে পারে, 8 বেরোতে পারে, 4 বেরোতে পারে, 2 বেরোতে পারে, 1 বেরোতে পারে, হ্যাঁ, তাহলে সেই সংখ্যার ঘরটা হচ্ছে আমার রাশির ঘর, সেখানে কিন্তু চন্দ্র চলে যাবে। পরিষ্কার ব্যাপার। এই যে আমি যে ছকটা ক্রিয়েট করলাম, তাহলে আমি যদি অমিত নাম দিয়ে এবং 2024 সাল দিয়ে ছকটা ক্রিয়েট করি, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মেষ লগ্ন এবং বৃষ রাশি। এইবার মাথায় রাখার প্রয়োজন আছে, আমার জন্ম ছকটাকে পাশে নিতে হবে এবং আমি যে ক্যালকুলেশন, আমার পরবর্তী জন্ম নিয়ে যে ক্যালকুলেশন করার জন্য যে ছকটা ক্রিয়েট করলাম, সেই দুটোকে পাশে নিতে হবে। একদম ইজিয়েস্ট ব্যাপার। এবার সর্বপ্রথম যেটা, যে আমার জন্ম ছকে রবির অবস্থান দেখতে হবে কোথায়, এবং সিংহ রাশিতে আমার কোন গ্রহ বসে আছে। যদি কোনো গ্রহ না বসে থাকে তাহলে কেবল রবির অবস্থান দ্বারা, আর যদি কোনো গ্রহ বসে থাকে, দেখা যায় বৃহস্পতি বসে রয়েছে, বুধ বসে রয়েছে, মঙ্গল বসে রয়েছে, দেখা যাচ্ছে যে আমাদের শনি বসে রয়েছে, তাহলে এই রবির সাথে তার একত্রিত করতে হবে, তার সম্পর্কটাকে ক্রিয়েট করতে হবে। বৃহস্পতি এবং রবির একত্রীকরণ বলতে যা বুঝি, বুধ এবং রবির একত্রীকরণ বলতে যা বুঝি, শনি এবং রবির একত্রীকরণ বলতে যা বুঝি, বুঝে এবার কি করতে হবে, যেহেতু আমাদের কর্ম দ্বারা কিন্তু আমাদের জন্মান্তর ঘটে, বারবার ধরে বলেছি, পরজন্মে আমি কি হব এই জন্মের কর্ম দ্বারা বোঝাই, তাই জন্য 1 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আজকের এই জন্মের লগ্নের অবস্থান দেখতে হবে, 6 নাম্বার ঘর দেখতে হবে, কর্মভাবকে বোঝায়, 7 নাম্বার ঘর দেখতে হবে, কর্মভাবকে বোঝায়। 6 নাম্বার ঘর মানে কারোর আন্ডারে কাজ করছি, 7 নাম্বার মানে আমি স্বাধীনভাবে কর্ম করছি। 10 নাম্বার ঘরকে দেখতে হবে ক্ষেত্র, কর্মক্ষেত্র, সেটা আমি বিজনেস করি, সার্ভিস করি, যাই করি, যে কাজই করি তার ক্ষেত্র, বা আমি একজন হাউসওয়াইফ তার ক্ষেত্র। আর 11 নম্বর ঘর হচ্ছে কর্মফলের ঘর, 11 নম্বর ঘর। তাহলে 1 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার ঘর, এই যে এতগুলো ঘর, এই ঘরের সাথে রবির অবস্থানটা কি ধরনের রয়েছে, এই ঘরে রবিপতি গ্রহের সাথে রবি যাদের সাথে পজিটিভ ভাবে ভাইব্রেট করছে, তারা কি, আমি যে পরের জন্মের যে ক্যালকুলেশনটা করলাম নাম এবং সাল দিয়ে, যাদের সাথে পজিটিভ ভাইব্রেট করছে, সেই সমস্ত গ্রহরা কি মানে আমার পরের যে জন্মের ছকটা ক্রিয়েট করলাম, সেই ঘরে যে রবির অবস্থান, সেই ঘরের রবির অবস্থানটা কিভাবে হবে বলেছিলাম, লগ্ন এবং রাশি ক্যালকুলেট করে দেওয়ার পর, এইবার আমার এইখানে দেখা যাচ্ছে মেষের ঘরে শনি বসে রয়েছে, মীনের ঘরে বৃহস্পতি বসে রয়েছে, ধনুর ঘরে দেখা গেল বুধ বসে রয়েছে, ঠিক ওরকম করে বসিয়ে দেব। কিন্তু যেহেতু রাশি এবং লগ্ন আলাদা হয়ে গেছে, তাহলে তো আমার 4 নাম্বার ঘরে যদি বুধ এই জন্মে বসে থাকতো, এর পরের যে ছকটা ক্রিয়েট করেছি সেখানে 9 নম্বর ঘরে বুধ বসে রয়েছে হয়তো। তাহলে এই জন্মে এই যে 1, 6, 7, 10 এবং 11 ঘরের অধিপতি গ্রহের সাথে রবি কাদের সাথে পজিটিভ ভাইব্রেট করছে, তারা কি পরের যে ছকটা, পরের জন্মের যে ছকটা ক্রিয়েট করা হয়েছে তাদের সাথেও পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে। যদি দেখা যায় মিনিমাম 3টে ঘরে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আমার যিনি বাবা, আমার যিনি পিতা, তিনি ডেফিনিট ভাবে পরের জন্মে অবশ্যই আমার বাবা হয়ে জন্মাবেন। কিন্তু আমি মিনিমাম কয়েক লক্ষ এরকম ক্যালকুলেশন করেছি, কেবলমাত্র এটা একটা কি বলবো, পরীক্ষা নিরীক্ষার জন্য। আমি দেখেছি একটাতেও কিন্তু পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয়নি। এই যেমন রবির ভাইব্রেশন ক্রিয়েট করলাম, ঠিক এরকম ভাবে কিন্তু চন্দ্র দ্বারাও যদি ক্যালকুলেট করা যায়, তাহলে মায়ের অবস্থানও কিন্তু বোঝা যাবে। কিন্তু লক্ষ্য করা গেছে যে রবি এবং চন্দ্র কখনো কোনোভাবেই কিন্তু আমার পরের জন্মের যে ছক ক্যালকুলেশন যেটা করলাম নাম এবং সাল দিয়ে, এবং তারপর যে গ্রহের অবস্থান, বর্তমান যে জন্মছক তার যে গ্রহের অবস্থানে একইভাবে বসালাম, কখনো চন্দ্র কখনো রবি, এই দুটি যে প্ল্যানেট কখনো কিন্তু আমার পরের জন্মের যে ছক ক্রিয়েট করা হয়েছে, এবং আমি যে বললাম যে 1, 6, 7, 10, 11
এই ঘরের অধিপতি গ্রহের সাথে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে, যে গ্রহের সাথে বা যে যে গ্রহের সাথে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে তারা পরের জন্মের যে ছকটা ক্রিয়েট করলাম সেখানে রবি বা চন্দ্রের সাথে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে না। এটা শুনতে খুব খারাপ লাগলেও বা এটা কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি যারা শিখছো তারা এটা খুব ইজিয়েস্ট ব্যাপার তোমরা বুঝতে পারছো। হয়তো যারা অ্যাস্ট্রোলজি জানো না তাদের কাছে মনে হবে একটু ক্রিটিক্যাল নয়, একদম ইজিয়েস্ট ব্যাপার। তোমরা করে দেখবে, অন্তত তোমরা 100টা 200টা 300টা এমনি হবি হিসাবে করে দেখবে, একবারেও কিন্তু রবি এবং চন্দ্র পজিটিভ ভাবে বা রবি এবং চন্দ্রের সাথে 1 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর, 10 নাম্বার ঘর, 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যারা পজিটিভ ভাইব্রেশন এই জন্মে করছে, পরের জন্মে সেই গ্রহ বা গ্রহগুলি কখনো পজিটিভ ভাইব্রেশন রবি এবং চন্দ্রের সাথে করবে না। বিটার ট্রুথ। তাই জন্য বাবা এবং মা কখনো তুমি জন্মান্তর বহু জন্মে তুমি মানুষ হয়ে যদি জন্মাও বা যে কিছুই হয়ে জন্মাও, তারা আর কখনো তোমার বাবা এবং মা হয়ে জন্মাবে না। এটা শুনতে খারাপ লাগলেও ভীষণ সত্য কথা। আশা করি আমি বোঝাতে পেরেছি। আমি কিন্তু বারবার ধরে বললাম যে আমাদের যে নাম এবং আমরা আমাদের মুখে ভাতের সময় যে নাম, সেই নাম দ্বারা ক্যালকুলেট করে লগ্নকে ক্রিয়েট করতে হয়। আর যে সালে জন্মেছি সেই সাল দ্বারা কিন্তু ক্যালকুলেট করে রাশিকে, অর্থাৎ সেই রাশির ঘরে চন্দ্র চলে যাবে, শুধু সেই ঘরটাতে চন্দ্র চলে যাবে। আর বাদবাকি যে গ্রহের অবস্থান জন্মছকে যা যা গ্রহ আছে সেই গ্রহগুলোর অবস্থান ঠিক একইভাবে কিন্তু যে ছককে ক্রিয়েট করলাম সেখানে বসিয়ে দেব। যেহেতু লগ্ন পরিবর্তিত হয়ে যাচ্ছে, দেখা গেল সেকেন্ড হাউসে রবি ছিল, এক্ষেত্রে দেখা গেল 6 নাম্বার ঘরে রবি চলে এলো। তাই জন্য গ্রহের মান, উৎকর্ষতা, ইমপ্লিমেন্টেশন, কার্যকারী ক্ষমতা সবকিছুর কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড সায়েন্স। পুরোটাই কিন্তু সায়েন্স, এটা বোঝার ব্যাপার আছে। তাহলে এই ক্ষেত্রে কোনো মতে, এবং সবচেয়ে বড় কথা, তুমি যদি আরো ভালো মতন তুমি যদি লক্ষ্য করতে যাও যে আমি দেখা গেল যে আমি এত ক্যালকুলেশন পারবো না, তাহলে এই জন্মে এই রবির সাথে 1 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার ঘরের যে যে গ্রহের অধিপতি গ্রহের সাথে যে ভাইব্রেশন হয়েছে এবং পজিটিভ যে গ্রহগুলো বেরিয়েছে, পরের যে জন্মের যে ছকটা ক্রিয়েট করেছো 9 নাম্বার ঘরে কখনো পজিটিভ ভাবে হিট করবে না। 9 নাম্বার ঘর দ্বারা পিতাকে বোঝা যায়। চন্দ্রের ক্যালকুলেশন বের করলে পরের জন্মে 4 নাম্বার ঘরে কখনো পজিটিভ ভাবে হিট করবে না। এবং তুমি জন্ম যত জন্মর ক্যালকুলেশন করে যাও, দেখবে কখনো কোনো মতেই কিন্তু 9 নাম্বার 4 নাম্বার ঘর পজিটিভ ভাবে হিট করে না। একটা জন্মের সাথে আরেকটা জন্ম বা এই জন্মের যে অবস্থান, সেই জন্মের অবস্থান দ্বারা কখনো কিন্তু পজিটিভ ভাবে হিট করে না। 9 নাম্বার ঘর এবং 4 নাম্বার ঘর পিতামাতার যে ঘর বলা হয়। তাছাড়াও বললাম যে রবি এবং চন্দ্রের অবস্থান কখনো কিন্তু পজিটিভ ভাবে হিট করে না। তাহলে বাবা এবং মা, আমি এই জন্মে যাদেরকে পেয়েছিলাম তারা কিন্তু আর কখনো কোনো মতে বাবা এবং মা হয়ে জন্মায় না। সন্তান হয়ে জন্মাতে পারে, ভাই বোন হয়ে জন্মাতে পারে, কিন্তু কখনো বাবা বাবা হয়ে জন্মায় না, মা মা হয়ে জন্মায় না। এটা কিন্তু বিটার ট্রুথ। মনে রাখা দরকার, এই যে আমাদের যে লগ্নটা বেরোলো, এই লগ্ন, যেমন এই ক্ষেত্রে লগ্ন বেরোনো হচ্ছে মেষ, তাহলে হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল আমার যে পরের জন্মের যে ছকটা ক্রিয়েট করলাম নাম এবং সাল দ্বারা, তার 1 নাম্বার ঘর, 10 নাম্বার ঘর, 11 নাম্বার ঘর, এই মঙ্গল যদি 1 নাম্বার ঘর, যেমন তাহলে হচ্ছে 1 নাম্বার ঘর মেষের ঘর, 10 নাম্বার ঘর মকরের ঘর এবং 11 নাম্বার ঘর কুম্ভের ঘর। এইটা যদি এই যে যেহেতু মঙ্গলের সাথে এই মেষ, মকর এবং কুম্ভের যদি পজিটিভ রেজাল্ট ক্রিয়েট হয় এবং এই পজিটিভিটির মধ্যে যদি রবি অবস্থান করে, তবেই কিন্তু তুমি মানব জন্ম পাবে। সুতরাং আমি এই জন্মে মানুষ হয়েছি, আবার মরে গেলাম, আবার দেখা গেল 3-4 বছর পর আবার কোথাও মানুষ হয়ে জন্মালাম, নৈব চ। এটা হয়তো কোটিতে, আমি আবার বলছি ক্যালকুলেশনের মধ্যে দিয়ে কখনো হয়তো বেরিয়ে যায়, কিন্তু স্বাভাবিকভাবে এটা কখনোই কিন্তু প্রায় 99.9% আমরা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে দেখা গেছে কখনো কিন্তু এক জন্মে মানুষ হলাম, আবার দেখা গেল মরে গেলাম, তারপরে আবার 10 বছর পর আবার একটা মানুষ হয়ে জন্মালাম। কখনো সেটা সম্ভব নয়, কখনো সেটা সম্ভব নয়। লগ্নের অধিপতি গ্রহের সাথে 1 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার ঘরের যে রিলেশন ক্রিয়েট হচ্ছে,
প্রথমত সেটা কিন্তু পজিটিভ রিলেশন ক্রিয়েট হতে হবে, এবং সেই পজিটিভ রিলেশনের মধ্যে যদি রবি উচ্চস্থ হয় তবেই কিন্তু মানব জন্ম পাওয়া যায়। বুঝতে পারলাম? আর মনে রাখা দরকার আছে যে এই ক্ষেত্রে যেমন 1 নাম্বার ঘরটা বেরোলো মেষের ঘর, মঙ্গলের ঘর, সেই মঙ্গল ঘরের সাথে 1 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার ঘর যদি সুসম্পর্ক ক্রিয়েট করে, সুসম্পর্ক ক্রিয়েট করতেই হবে, এবং সেখানে যদি শনি উচ্চস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমি পশু হয়ে জন্মাবো। আবার একই মতন যদি মঙ্গল এবং বৃহস্পতি পজিটিভ হয়ে যায়, প্রথমত হচ্ছে আমার লগ্নের অধিপতি গ্রহের সাথে 1 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার ঘরের সুসম্পর্ক ক্রিয়েট হতেই হবে, 3টে ঘরেরই সুসম্পর্ক ক্রিয়েট হতে হবে। সুসম্পর্ক ক্রিয়েট হওয়ার পর এবার কোন গ্রহটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে? রবি দিলে মানুষ, শনি দিলে পশু, মঙ্গল এবং বৃহস্পতির একত্রীকরণ যদি দেয় তাহলে মাংসভুক বা হিংস্র পশু হয়ে জন্মাবো। যদি বুধ পজিটিভ রেজাল্ট দেয় তাহলে কিন্তু পাখি হয়ে জন্মাবো। হ্যাঁ, যদি কোনো মতে রাহু, শনি এবং মঙ্গল পজিটিভ রেজাল্ট দেয় তাহলে সরীসৃপ হয়ে জন্মাবো। যদি কখনো চন্দ্র এবং শনি পজিটিভ রেজাল্ট দেয় তাহলে জলজ প্রাণী হয়ে জন্মাবো। কিন্তু মনে রাখা দরকার যে এই যে লগ্নের অধিপতি গ্রহ, যেমন এখানে মঙ্গল বেরিয়েছে মেষ, 1 নাম্বার, 10 নাম্বার, 11 নম্বর ঘরের সাথে সুসম্পর্ক ক্রিয়েট করলো, এবং তারপর যদিও বা রবি বেরোয়, কিন্তু দেখা যায় রবি দেখা গেল একদম কোটিতে 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 একটাও বেরোলো, কিন্তু তার চাইতেও দূরেও হয়ে যায় শনি রবি এবং বৃহস্পতি রবি অবস্থান পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করা। তাই জন্য মনে রাখা দরকার, আমরা অনেক খারাপ খারাপ কথা বলি, আমরা অনেক মানে কি বলবো, মানে দৃষ্টিতেও অনেক ক্ষেত্রে দেখি, আমাকে ক্ষমা করবেন কিন্তু এটা সত্যি কথা, কিন্তু মানব জন্মের চাইতেও দুর্লভ জন্ম হচ্ছে হিজরি জন্ম। আমি আগেও বলেছি যে আত্মা শ্রেষ্ঠ বলা হয় কিন্তু হিজড়াকে, প্রাণ শ্রেষ্ঠ বলা হয় কিন্তু হিজড়াকে, এবং সবচেয়ে পাওয়ারফুল, ইন্টারনাল পাওয়ারফুল, সবচাইতে দৈবিক ক্ষমতা সম্পন্ন যে প্রাণ, যে শরীর, সেটা কিন্তু নিজের শরীরকে বলা হয় অত্যন্ত দুর্লভ। তাই জন্য যদি কখনো হিজড়েকে সম্মান করা যায়, হিজড়েকে ঘরে এনে যদি কখনো তার মনস্কামনা পূর্ণ করা যায়, তাই জন্য যখনই কোনো প্রাণের আবির্ভাব ঘটে এই আমাদের ধরাধামে, শিশুকে প্রথম হিজড়ের আবির্ভাব হয়। যদিও অনেক অংশে নৃশংস কাজকর্ম করছে, আমি খবর পাচ্ছি, কিন্তু এদের আবির্ভাব এবং এদেরকে যদি পরিপুষ্ট করা যায়, তৃপ্ত করা যায় মানসিকভাবে, এবং যদি এদেরকে অন্ন বস্ত্র দ্বারা যদি এদেরকে মানে কি বলবো, এদেরকে একদম পরিশুদ্ধ করা যায়, পরিপূর্ণ করা যায়, এদের আশীর্বাদ পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে বিশাল ব্যাপার। কেননা মানব জন্ম, এরাও মানুষ, কিন্তু মানব শ্রেষ্ঠ বলা হয়, আত্মা শ্রেষ্ঠ বলা হয় হিজড়েদের। আমি বারবার ধরে আগেও বলেছি, আবারও বলছি, এই শনি, রবি এবং বৃহস্পতির অবস্থান অত্যন্ত দুর্লভ। আমি যত ক্যালকুলেশন করেছি আমি দেখেছি এত দুর্লভ, এটা দুর্লভ ব্যাপার একটা হিজড়ে হয়ে জন্মানো, এবং তাই জন্য আত্মা শ্রেষ্ঠ, প্রাণ শ্রেষ্ঠ, এবং ইন্টারনাল যদি স্পিরিচুয়ালিটি বা দৈবিক ক্ষমতা সম্পন্ন কোনো প্রাণ হয়ে থাকে, আত্মা হয়ে থাকে, সেটা কিন্তু হিজড়া। সেটা কিন্তু এমনি নর্মাল মানুষের চাইতে অনেক বেশি পাওয়ারফুল, এটা কিন্তু আমি লক্ষ্য করেছি। কেমন? তাহলে আমি পূর্বজন্ম নিয়েও আলোচনা করেছিলাম, প্রচুর মানুষ তোমরা দেখেছো, বাহবা দিয়েছো, তাই জন্য পরজন্ম নিয়েও আলোচনা করলাম। পরিশেষে আবার বলছি যে কর্মের দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত হয়। আমি আগের জন্মে যে কাজ করেছি সেই কর্মভাবের দ্বারাই এই জন্মে আমার যে সংযোগ, ভাগ্য, গ্রহের অবস্থান, এভরিথিং কিন্তু এক্ষেত্রে কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে আমার জীবনের মধ্যে, শরীরের মধ্যে, মনের মধ্যে। কিন্তু আমার যে কর্মটা, সেটা আমি দেখা গেল 90 বছর বেঁচেছি, আমি 90 বছর ধরে যে কর্ম করেছি তার দ্বারা কখনো ইমপ্লিমেন্ট হয় না। আমি যখন জন্মাচ্ছি, জন্মের সময় আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা অ্যাকুরেট ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যে জন্ম ছকটা ক্রিয়েট হচ্ছে, তার মধ্যে যে কর্মভাব, 1 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর, 10 নাম্বার ঘর এবং 11 নাম্বার ঘর, এই ঘরগুলির অধিপতি গ্রহের অবস্থানের দ্বারাই সেই মুহূর্তেই কিন্তু পরের জন্ম ক্যালকুলেট করে দেওয়া যায়। কখনো কিন্তু আমি কি কাজ করছি তার উপরে নির্ভর করে আমার পরবর্তী জন্ম ক্যালকুলেট কখনো হয় না। আমার জন্ম ছকে কর্মভাব দ্বারাই বলে দেওয়া যায়
এই মানুষটা ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটানো অভ্যস্ত, নাকি 24 ঘন্টায় জেগে জেগে পরিশ্রম করা অভ্যস্ত, এটাই কিন্তু বলে দেওয়া যায়। এবার দেখা যাচ্ছে আমার যতটা পরিশ্রম করার ক্ষমতা ততটা আমি করতে পারছি না, তখন গুরুর প্রয়োজন হয়, তখন টিচারের প্রয়োজন হয়, পথ প্রদর্শকের প্রয়োজন হয়, তখন গ্রহের অবস্থান স্পট ইমপ্লিমেন্টেশনের নেগেটিভিটি, যেটা তাকে পরিপূর্ণ কাজ করতে দিচ্ছে না, সেই নেগেটিভিটিকে অফ করার প্রয়োজন হয়। আজকে আর একদম সময় নেই, আজকের মতন এইটুকুই। নমস্কার।